আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আজকে দেখে নেই যে আজকে আমাদের এই ভিডিওটিতে কি থাকবে। অন্যান্য ভিডিওগুলোর মতো রিসেন্টলি আমি ইমেজ বেস করে ভিডিও বানানো শুরু করেছি। এতে যেটা হয় যে আপনাদের বোঝাতে সুবিধা হয় এবং আমার জন্যও এটা অনেক হেল্পফুল হয়। তে যেটা আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেটা হলো যে আমরা বর্তমানে আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমাদের অবস্থাটা কি। বর্তমানে বাংলাদেশে যারা আপনারা এই যে 18 থেকে 45 বছর কিংবা 50 বছরের মধ্যে আছেন তাদের বর্তমানের অবস্থাটা কি। তে এইটা আমি কেন ব্যাখ্যা করব, এইখানে আমি বুঝাবো যে আপনি কতটা সময় ব্যয় করে আসছেন একটা চাকরি পাওয়ার জন্য কিংবা আপনার লাইফে দাঁড়ানোর জন্য। এবং তারপরে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে জাপান আপনাদের থেকে কি চায়। জাপান কি আসলে অনেক কিছু চায় না খুব সামান্য কিছু চায়, সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করব। এবং শেষে অন্যান্য ভিডিওর মতো আমার পক্ষ থেকে কিছুটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই ভিডিওটার মূল উদ্দেশ্য কিন্তু তেমন কিছু শেখানো নয়। আপনাদের যে এখানে আমি হাতে কলমে কিছু শিখাবো এই ভিডিওতে আজকে, সেরকমটা উদ্দেশ্য না। উদ্দেশ্যটা হলো যে আপনাদের খালি বুঝাবো যে আপনারা কতটা সময় স্কুলে পড়ে আসছেন, বাংলাদেশে কলেজে পড়ে আসছেন, তারপরে শেষে যে একটা জবের সাথে কানেক্ট হচ্ছে না। এবং তারপরে আমি যেটা বলে আসলাম যে জাপান আসতে গেলে কিংবা জাপান আপনার থেকে কী চায় সেই জিনিসটা সম্পর্কে বোঝাবো। এতে যেটা হবে, আপনারা দুইটা দেখার পরে আপনাদের মোটিভেশন কিন্তু অনেক অনেক বেড়ে যাবে এবং আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোথায় আছেন এবং নিজে থেকেই তখন দেখবেন আপনার পড়াশোনার আগ্রহ কিংবা আপনার স্কিল টেস্ট দেওয়ার আগ্রহ বিভিন্ন কিছু বেড়ে যাবে। তো চলেন আমরা প্রথমে আমাদের বর্তমান অবস্থাটা দেখার চেষ্টা করি। তে আমি জিনিসটা আপনার সহজ করার জন্য আপনার খুব স্টেপ বাই স্টেপ লিখেছি, কিন্তু আমি জানি এখানে মাদ্রাসা স্টুডেন্টও আছে, ডিপ্লোমা ডিগ্রি অনেক ধরনের স্টুডেন্ট আছে। তো অতটা এক্সপ্লেন করলে জিনিসটা কঠিন হয়ে যাবে, ওই জন্য আমি খুব স্ট্রেট ফরওয়ার্ডে আপনাদের প্রথমে বোঝানোর চেষ্টা করব। ধরে নেই এই একটা ভাই কিংবা একটা বোন, এদের বয়স আপনার 18 থেকে 40-45-এর মধ্যে আছে। এই ভাই বোনগুলার বর্তমানে বাংলাদেশে অবস্থা কি চলুন আমরা একটু দেখি আগে। আপনি প্রথমে দেখেন, আপনি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছেন। এইখানে 10টা বছর আপনি ইউজ করেছেন কিংবা ব্যয় করেছেন কিংবা কাজে লাগিয়েছেন, যেটাই বলেন। তারপরে আপনি কলেজে পড়েছেন 2 বছর, 10 আর 2 12 বছর। তারপরে আপনি যদি কোনো ইউনিভার্সিটিতে পড়ে থাকেন, জাতীয় ইউনিভার্সিটি হোক, রাজশাহী, ঢাকা, যেখানেই হোক, আপনি সেখানে আন্ডার গ্র্যাজুয়েটে 4 বছর ইউজ করেছেন। তারপরে আপনি মাস্টার্স কোর্স করার সময় আরও 2 বছর ইউজ করেছেন। তার মানে আমি এখানে বলতে যাচ্ছি যে টোটালি আপনি কিন্তু 18 বছর ইউজ করে ফেলেছেন এডুকেশন পারপাস। তা আমি যেটা এখন বলতে যাচ্ছি, পৃথিবীটা এখন কিন্তু আস্তে আস্তে অন্যদিকে যাচ্ছে। আপনারা আমার কথায় কিছু মনে করবেন না, হয়তো বা 50, 60, 100 বছর পরে পৃথিবীর এডুকেশন অনেক অন্যরকম হবে, অনেক অনেক অন্যরকম। এই ধরনের ফর্মাল এডুকেশন হয়তো বা পৃথিবীতে আর থাকবে না, সেটার চেঞ্জ আমরা অলরেডি দেখতে শুরু করেছি। তো এখন আমি এখান থেকে যেটা আপনাদের বোঝাতে চাইলাম যে আপনি 18 বছর পড়াশোনা করে, এই 18 বছর আপনি পড়াশোনা করেছেন, তারপরে আপনি কিন্তু একটা জব চাইতেই পারেন। 18 বছর পরে আপনি একটা জব পাবেন, একটা ভালো স্যালারি পাবেন, একটা ভালো সামাজিক নিরাপত্তা পাবেন। এইটা কিন্তু আপনার একটা নাগরিক অধিকার, এইখানে কোনো ভুল নাই। আপনি 18টা বছর সময় দিয়ে এসেছেন। তো এইখানে আমি বলবো না যে সবাই মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করেছে। আমাদের দেশের প্রেক্ষাপটে কেউ হয়তো বা স্কুল পাশ করেনি, এখানে যে ছেড়ে দিয়েছে, নিজের কারণেই হোক, পরিবারের অর্থনৈতিক কারণেই হোক। কেউ হয়তো বা কলেজ পর্যন্ত পড়েছে, এখানে পড়েই শেষ হয়ে গেছে। কেউ হয়তো বা আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে,
কেউ মাস্টার্স করেছে, কেউ ডিপ্লোমা করেছে, কেউ ডিগ্রি করেছে। তে বিভিন্ন ধরনের এখানে সিচুয়েশন আমাদের আছে। তে তারপরে আপনি দেখেন, তাহলে আপনি 18টা বছর সময় আপনি ইউজ করে আসছেন, কিংবা 16 বছর ইউজ করছেন, কিংবা 12 বছর ইউজ করছেন। সো হোয়াট ইজ দ্য আউটপুট? তাহলে আপনি কি পাচ্ছেন? এবং আমাদের দেশে আমরা তো জানি যে মামা চাচা বড় বড় লোকদের সাথে আপনার যদি সম্পর্ক না থাকে, জব পাওয়াটা অনেক কঠিন। এবং জব পেলেও কিন্তু সেই জবের যে স্যালারি, তা দিয়ে কিন্তু আপনি বিয়ে শাদি করে আপনার যদি দু একটা বাচ্চা থাকে আপনি টিকতে পারবেন না। খুবই কঠিন অবস্থা, আমি এটা অলরেডি জানি। সে আপনি ঢাকাতে একটা জব করেন, আপনার 20,000 টাকা বেতন, আপনি কি করবেন ওই টাকা দিয়ে? না থাকতে পারবেন, আপনি না পারবেন বস্তিতে যায় থাকতে, না পারবেন একটা ছোট 2-3 রুমের রুম ভাড়া নিয়ে থাকতে। এটাই কিন্তু আমাদের এখন বর্তমানের বাংলাদেশের অবস্থা। তো এইটা আপনাদের বোঝানোর উদ্দেশ্য হলো আপনাদের মোটিভেশন দেওয়া, যে দেখেন আপনি এত কিছু করলেন, তারপরে কিন্তু আপনি ফিনিশিং এসে গোল দিতে পারছেন না। আপনি অনেক কিছু করে আসছেন, আপনি 18 বছরে আপনি কত টাকা খরচ করছেন খালি চিন্তা করেন। আপনি হয়তো অন্য সিটিতে যা পড়ছেন, হোস্টেলে থাকছেন, বই কিনছেন, কত কি করছেন না? তারপরে আপনি এখানে এসে ফিনিশিংটা দিতে পারছেন না, এবং ফিনিশিংটা দিতে পারলেও ফিনিশিংটা সুন্দর হচ্ছে না। তো চলেন এবার আমরা আমাদের মেইন স্লাইডটাতে যাই। এইখানে আমি আপনাদের যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো যে জাপান আপনার থেকে কি চায়। জাপানকে আপনার থেকে আসলে অনেক কিছু চায়। তো আজকের এই স্লাইডটাতে আমি আপনাদেরকে মোটামুটি SSW TITP এগুলা নিয়েই আপনার আলাপ করব। এখানে স্টুডেন্ট কিংবা আপনার ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা ওগুলো অতটা আসবে না। কারণটা আমি এখানে আপনাকে বলি, আমাদের দেশের বেশিরভাগ মানুষ, আমি এই পর্যন্ত কথা বলে যেটা বুঝতে পেরেছি, হয়তোবা 10-20% মানুষ স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল সার্ভিস এগুলাতে আগ্রহী, এবং 70-80% পিপলই কিন্তু আপনার SSW এবং TITP-তে আগ্রহী। তো আমি এইখানে আপনাদের যেটা দেখাতে চাচ্ছি সেইটা হলো আগের মতোই একজন ভাই একজন বোন, বয়স 18 থেকে 45-এর মধ্যে। তো আমরা আগের স্লাইডে দেখে আসলাম যে আপনি 14 বছর, 16 বছর, 18 বছর ইউজ করেছেন একটা ভালো চাকরির জন্য। এখন আমি আপনাদের শর্টকাট দেখাচ্ছি যে কত শর্টকাটে আপনি দাঁড়ায় যেতে পারেন। তো এইখানে আমি এখন বোঝাচ্ছি। সবচেয়ে উপরে দেখেন, ধরে নিলাম যে আপনি SSW-তে আসবেন। তো SSW-তে আপনারা জানেন আপনাদের ওইভাবে কোনো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় না। আপনার ম্যাট্রিক পাস হলেও হয়, ইন্টারমিডিয়েট পাস হলেও হয়, অনার্স হলেও হয়, ডিগ্রি হলেও হয়, মাস্টার্স হলেও হয়, আবার অনেকে দেখা যাচ্ছে 7-8 পর্যন্ত পড়াশোনা করছে, সেই ক্ষেত্রেও হয়। তো জাপান আপনার থেকে কী চায়, তার মানে কি SSW-র ক্ষেত্রে কিন্তু আপনি খেয়াল করেন আপনার থেকে জাপান শিক্ষাগত কোনো যোগ্যতা চায়নি। জাপান যেটা চেয়েছে সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিটা চেয়েছে। তো আপনি এইভাবে চিন্তা করেন, আপনি যদি ল্যাঙ্গুয়েজ না জানেন আপনি কি করে কাজ করবেন? তারা যেটা চেয়েছে সেটা কিন্তু একটা মাস্ট জিনিস। সে আপনি আমার আন্ডারে কাজ করেন জাপানে, আপনাকে আমি বললাম ওই চেয়ারটা নিয়ে আসো, আপনি বুঝলেন না, আপনাকে আমি চেয়ার নিয়ে আসতে বলেছি, আপনি যে দরজা খুললেন, তাহলে তো হবে না। নর্মালি আপনি চিন্তা করেন আপনাকে জাপানিজ জানতে হবে জাপানিজদের সাথে কাজ করতে গেলে। তো এইখানে আমি আপনাদের যেটা বোঝাতে চেয়েছি সেটা যে আপনি JLPT N5 N4 এইভাবেও করতে পারেন, আবার JFT-ও করতে পারেন। তা আমি আগের ভিডিওগুলোতেও বলেছি যে প্রথমে আপনি N4 করে JLPT N5 করে যদি JFT করতে পারেন সেটা আপনার জন্য বেটার হবে। তো এইখানে দেখেন আমি আপনাদেরকে সময় দিয়ে দিয়ে বুঝাইছি আপনাদের কতটা উপকার হবে। আপনি JLPT N4 পর্যন্তই করেন, JFT পর্যন্তই করেন, আপনার প্রিপারেশন নিতে আমার ধারণা 8-9 মাসের বেশি লাগবে না। 8-9 মাস হলে আপনি ভালো মতো JLPT কিংবা JFT পাস করে যেতে পারবেন। এবং সাথে আপনাকে আরেকটা যেটা করতে হবে যে আপনাকে স্কিল টেস্ট দিতে হবে। তো স্কিল টেস্টের বইগুলো আমি রিসেন্টলি নিজেই দেখেছি।
আমি নিজে দেখেছি কি জন্য, যে আপনাদের কিছু বলার আগে আমি যদি না জানি ঠিক মতো, তাহলে কিন্তু আমি আপনাদেরকে ঠিক মতো বলতে পারবো না। তো আমার ধারণা, কেউ যদি 15 দিন থেকে 1 মাস পরে সে স্কিল টেস্ট পাস করে যাবে, সেইখানে আমি 2 মাস ধরেছি, ডাবল ধরেছি। তাহলে এইখানে আপনি 8 মাস সময় দিলেন, আর এইখানে 2 মাস সময় দিলেন, টোটাল ধরেন 10 মাস। 10 মাসের মতো একটা সময় আপনি ইউজ করলে আপনি কিন্তু জাপানে আসার জন্য রেডি। তারপরে আমি যেটা এখানে দেখতে যাচ্ছি, যে আপনার টাকা, আপনারা জানেন যে কোনোভাবে জাপানে কিংবা অন্য কোনো দেশে গেলেই 18, 19 লাখ 20 লাখ টাকা লাগে। স্টুডেন্ট হয়েও যদি আপনি জাপানে আসেন, আপনার দেখা যাচ্ছে 12 থেকে 13 লাখ টাকা প্রথমে লাগে। ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় আসতে গেলে 12 থেকে 20 লাখ, যার থেকে যেমন পারে। তো এইখানে দেখেন আমাদের টাকাটাও কিন্তু 5-7 লাখ টাকার মধ্যে আপনি চলে আসতে পারতেছেন। তো তারপরে আপনাকে আমি বলি, আপনি যখন জাপানে চলে আসলেন 1-1.5-2 বছর পরে, এইখানে আমরা বুঝাচ্ছি যে আপনি এখানে জাপানের যোগ্যতা আপনার হয়ে গেছে। তাহলে আপনার 2টা যোগ্যতা কিন্তু খালি জাপান চাইলো। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি, আপনাকে ভাষাটা শিখতে বলল, আর একটা বলল যে তোমরা স্কিল টেস্টটা পাস করো, যে ফিল্ডে তুমি আসবে তুমি সেই স্কিল টেস্টটা তুমি খালি পাস করো। তারপরে আমরা ধরে নিচ্ছি এই লাল দাগটাতে আপনি এখানে SSWতে জাপানে চলে আসছেন। তারপরে আপনি জানেন যে SSWতে আপনি 5 বছর থাকতে পারবেন। আমার অন্য ভিডিওগুলো দেখে নেবেন, অনেকগুলা ভিডিও আছে। তো এইখানে দেখেন, আপনাকে আমি পরে যেটা বোঝাচ্ছি, এই 3 বছরের মধ্যে আপনাকে কি করতে হবে, খুব কি বেশি কিছু করতে হবে না। আপনি 3 বছর সময় পাবেন এইখানে SSWতে স্কিল টেস্ট পাস করার জন্য। আপনি JLPT N3টা করলেন, JLPT N2টা করলেন, তারপরে আপনি এখানে এসে পরীক্ষা দিলেন। তা আমার ধারণা আপনার 3 বছর দরকার নাই। আপনি এইখানে 1 বছর সময় যদি একটু ভালো করে পরিশ্রম করেন, তাহলে আপনি N2 কমপ্লিট করে ফেলতে পারবেন। এবং আপনাদের আমি বারবারই বলি, লাইফটা আপনার, কোনো ধরনের শর্টকাট নিতে যান না, জীবনে ঠকে যাবেন। শর্টকাট নিলে কেউ কোনোদিন আগাতে পারবে না। তো এইখানে আপনি আপনার যখন JLPT N2 লেভেল আপনার হয়ে যাবে, তখন কিন্তু পুরা জাপানটা আপনার হাতের মধ্যে। আমি কি জন্য আপনার হাতের মধ্যে বললাম, JLPT N2 কমপ্লিট করা মানে আপনি পড়তে লিখতে সবই পারবেন। আপনি ওপেন ফিল্ডে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যেখানে অ্যাপ্লাই করবেন সেখানে আপনার জব হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং পাশাপাশি আমি এখানে যেটা আপনাকে বলেছি, দেখেন আপনি এই 3টা বছরে প্রথম 1-2 বছর আপনার N3 N2-র জন্য প্রিপারেশন নেবেন, এবং পরবর্তী যে স্কিল টেস্টটা আপনার আপনার SSW2তে যাওয়ার জন্য এখানে আপনি প্রিপারেশন নিলেন। তো অনেককে আমি বলবো যে আপনি N2 তো মাস্ট করবেনই, আপনার যদি ইচ্ছা থাকে যে না আমি আরও আগাবো, আপনি N1-এর জন্য ট্রাই করেন। এখন আমার বর্তমানে দেখা মতে অনেক ভাই আছে, অনেক বোন আছে যারা N2 N1 কমপ্লিট করে ফেলেছে। এখন N1 N2 যখন আপনি কমপ্লিট করবেন, আপনি নিজেই চিন্তা করেন, একজন জাপানিজ জানে না আর একজন জাপানিজ জানে, ডিফারেন্সটা তাহলে কী হবে? জাপান পুরাপুরি আপনার হাতের মধ্যে চলে আসবে। আর এখানে যখন আপনি স্কিল টেস্টটা পাস করবেন, তারপরে দেখেন আপনার লাইফটা কত সুন্দর হতে যাচ্ছে। আপনি এইখান থেকে ভিসার স্ট্যাটাসটা চেঞ্জ করে SSW2তে যেতে পারবেন, আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন, 5-6 বছর থাকার পরে PR কিংবা জাপানিজ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, একটা ঘর বাড়ি কিনতে পারবেন জাপানে, রিটায়ারমেন্ট করবেন 60-65-তে, রিটায়ারমেন্টের সময় একটা বড় টাকা পাবেন, রিটায়ারমেন্টের পরে পেনশন পাবেন, প্রতি মাসে দেখা যাচ্ছে আপনি 1.5 লক্ষ থেকে 2 লক্ষ ইয়েনের একটা পেনশন পাবেন কাজ না করেই। তো তাহলে আমি এত কথা যে আপনাদের বলতেছি, এটার মানে হইল যে একটা সময় একটু পরিশ্রম করেন, একটু পরিশ্রম করলে আপনি এই জিনিসগুলাতে অ্যাক্সেস পেয়ে যাবেন। এবং আপনি যখন SSWতে জাপানে আসতেছেন, আপনি কিন্তু স্টুডেন্ট না, আপনি খেয়াল করেন এখানে আপনি কিন্তু প্রথম থেকেই জাপানে কাজ করতেছেন এবং আপনি প্রথম থেকেই বেতন পাচ্ছেন। এরকম যে না যে আপনাকে পার্ট টাইম কাজ খুঁজে বের করতে হবে, পার্ট টাইম কাজের জন্য পাগল হয়ে যেতে হবে, এরকম কিছু না, আপনি প্রথম থেকেই বেতন পাচ্ছেন। তো এখন আমি আবার আগের স্লাইডটায় ফিরে যাব। আমি এই স্লাইডটাতে আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম সেটা হয়তো বা বুঝে গেছেন, যে আপনি এতগুলা বছর পড়াশোনা করে এসেও আপনার
একটা গ্যারান্টিড ভবিষ্যৎ আপনি কিন্তু পাচ্ছেন না, নাই। আমি এটা বলবো না যে আপনারা পড়াশোনা বাদ দিয়ে দেন আজকে থেকেই, ইউনিভার্সিটি স্কুলে বাদ দিয়ে দেন, খালি জাপানিজ পড়েন, আমি এটা বলবো না। এটা কিন্তু আমার কি মেসেজ না। আমার কি মেসেজটা হলো যে আপনি এতগুলা বছর পড়ে আসতেছেন একটা খালি জবের জন্য, তাহলে আপনি কি 8-10টা মাস ইউজ করতে পারবেন না জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কিংবা স্কিল টেস্টে পাশ করার জন্য? আমি খালি এইটুকুই বোঝাতে চাইছি এই ভিডিওতে, এর থেকে বেশি কিছু না। এবং আপনি এইখানে যখন এতগুলা বছর আপনি পড়াশোনা করে আসলেন, কত ঝড়ঝাপটা গেল, তারপরেও কিন্তু আপনার লাইফটা সিকিউর না। জবটা পেলেও কিন্তু আপনার হয়তো অনেক কম বেতন, আপনি যেটা দিয়ে বাংলাদেশে বর্তমানের প্রেক্ষাপটে সার্ভাইভ করতে পারবেন না। এইখানে যখন আপনি খালি একটা জিনিসের উপর আপনি দক্ষ হয়ে যাবেন, জাপানিজ ল্যাঙ্গুয়েজ বলতেছি আমি, আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে আপনারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ না শিখে আসবেন না। এইখানে আপনাদের আরেকটু বলি আমি কেন এত জাপানিজ ল্যাঙ্গুয়েজের জন্য বলি। আপনি এইভাবে চিন্তা করেন যে আমি আপনাকে জাপানে নিয়ে আসলাম, রিসেন্টলি তো আপনাদের আমি জানাইছি যে আমি হয়তো বা একটা কোলাবোরেশন পার্টনারশিপে যাব কোনো একটা কোম্পানির সাথে। তো কী হবে আপনাকে বলি, আপনি জাপানিজ না শিখে জাপানে আসলেন, পার্ট টাইম জব খুঁজে পাইলেন না, সে ধরেন আপনাকে আমি স্টুডেন্ট হিসেবেই নিয়ে আসছি, তখন কিন্তু আপনি আমাকে গালিগালাজ করা শুরু করবেন যে সুমন ভাই আমাকে জাপানে নিয়ে আসলো, জাপান ভালো না। আসলে কি আমি ভালো না? আমি ভালো না, না আপনি পড়েননি। আপনি একবার চিন্তা করেন তো, আপনাকে আমি বারবার বলতেছি যে আপনি N3 কমপ্লিট করে আসেন, না হলে আপনি জব পাবেন না। আপনি জব, তখন যদি আপনার জব না পান, আপনি আস্তে আস্তে শুটানো শুরু করবেন। শুটানো মানে কি, একটা বেগুন 1 মাস আগে কিনে যদি বাড়িতে রাখেন, তার যে অবস্থা হয় না, শুটায় যায় না, আপনার অবস্থা কিন্তু ওইটা হবে আপনি যদি জাপানিজ না শিখে আসেন। এবং অনেকে আমি দেখছি তো রিসেন্টলি আপনার ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়েছে ঠিকই ঢাকাতে কিংবা অন্য কোনো এলাকাতে, তারা জাপানিজ পড়ে না, স্কুলে যায় না, ক্লাস করে না, ল্যাঙ্গুয়েজ স্কুলের দোষ দেয়, এজেন্টের দোষ দেয়। ভাই এটা দোষ দিয়ে লাভ নাই, এটা দোষ দিয়ে লাভ নাই। কি জন্য বলতেছি, লাইফটা আপনার, নো বডি কেয়ার্স অ্যাবাউট ইউ। আপনি যদি আপনার লাইফ না করতে চান, আমরা আপনাকে হেল্প করতে পারবো, কিন্তু আপনার পড়াটা কিন্তু আমরা মুখস্থ করে আসতে পারবো না। ওই দিক থেকে সাবধান হইতে হবে। তো আর একটা জিনিস আমি এখানে বললাম যে এখানে যেটা আর একটা সুবিধা আপনি পাবেন, সেটা হলো একবারে নিচে লিখেছি, আপনার এই যখন আপনি এই কি বলবো যে আপনার SSWর মাধ্যমে যখন আপনি আসবেন, তখন কিন্তু আপনার কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগবে না। আপনার যখন ব্যাংক স্টেটমেন্ট লাগবে না, তখন কিন্তু আপনি যেরকম স্টুডেন্ট ভিসায় যারা আসে, তাদের কিন্তু 15-20-25 লাখ টাকার একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়, না হলে কিন্তু ভিসা হয় না। এবং দ্বিতীয় সুবিধাটা আমি যেটা বলতেছি, এখানে আপনার COE এবং ভিসার রেশিও অনেক হাই। এখানে জাপান যেহেতু জাপানের প্রয়োজনে আপনাকে নিয়ে যাচ্ছে, সেহেতু আপনার COE এবং ভিসার রেশিও কিন্তু অনেক হাই এবং খরচটাও কিন্তু কম, অপেক্ষাকৃত অন্যান্য ভিসার থেকে অর্ধেকও না। তো এতগুলা সুবিধা আপনার আছে, আপনাকে তার বিনিময়ে কি দিতে হবে, আপনাকে 8-10 মাস সময় ব্যয় করতে হবে, কিছুটা টাকা রেডি করে ফেলতে হবে, কারণ হুট করে তো আপনি টাকা রেডি করতে পারবেন না। আপনার জাপানে আসার মতো একটা মাইন্ডসেট তৈরি করতে হবে। এবং সবসময় আমি যেটা বলি যে নিজে পড়াশোনা না করে, নিজে চেষ্টা না করে অন্যকে দোষ দিয়ে কোনো লাভ নাই। আবারও বলি, নো বডি কেয়ার্স অ্যাবাউট ইউ। অনেকে চায় যে আপনি ডুবে যান, আপনি ফেল করলে কিন্তু আপনার অনেক আত্মীয় স্বজন খুশি হবে, কেউ সামনাসামনি আপনাকে বলবে যে না তুমি ফেল করলাই, সে হ্যান ত্যান, অনেকে খুশি হবে। আপনার লাইফটা আপনাকেই করতে হবে, এখানে কেউ আপনাকে হেল্প করতে আসবে না। আমরা দূর থেকে আপনাকে গাইডলাইন দিতে পারবো, হেল্প করতে পারবো, কিন্তু এন্ড অফ দ্য ডে ইউ আর দ্য ওনার। এটাই ছিল আজকের মোটামুটি ভিডিওর বিষয়বস্তু। উদ্দেশ্যটা হলো যে কত সহজে জাপান এখন লোক নিচ্ছে, এটা আপনাদের বোঝানো, এইটুকুই। এবং আমি একটা জিনিস রিসেন্টলি খুব চিন্তা করতেছি, সেটা হলো যে আপনাদের বাংলাদেশে খালি ভাইরা না, জাপানে কিন্তু বোনদের জন্য অনেক অনেক সুবিধা রয়েছে। যেরকম আপনি এখানে জাপানে আমাদের বাংলাদেশি বোনেরা এখানে আপনি এগ্রিকালচার সেক্টরে আসতে পারেন। এগ্রিকালচার সেক্টর মানে কিন্তু এই না যে মাঠে আপনি সারাদিন রোদের মধ্যে কাজ করবেন। এখানে যে স্ট্রবেরি বাগান আছে, তারপরে অরেঞ্জের বাগান আছে, যেগুলা জায়গায় আপনি অনেক
সুন্দরভাবে, অত ভারী কাজ না, ছোট ছোট কাজ করতে পারবেন এবং কেয়ার গিভার হিসাবে কাজ করতে পারবেন। আমার নেক্সটে বাংলাদেশি বোনদের নিয়ে একটা ভিডিও বানানোর ইচ্ছা, কারণ জাপান এতই নিরাপদ। আপনার বাবা মাদের আমি বলবো, যারা বাবা মারা ভিডিওটা দেখতেছেন, আপনার মেয়েকে আপনি জাপানে নির্দ্বিধায় একা ছাড়তে পারেন, নির্দ্বিধায় ছাড়তে পারেন। জাপান এতটাই নিরাপদ দেশ। আপনার বাড়িতে আপনার মেয়ে থাকা যতটা নিরাপদ বাবার সাথে মায়ের সাথে, জাপানে একটা মেয়ে একা থাকা ততটাই নিরাপদ। তা আমার সামনের ভিডিওতে আমি বাংলাদেশি বোনদের জন্য কী ধরনের সুযোগ সুবিধা আছে, কিভাবে তারা রেডি হবে, এই বিষয়ে আমার একটা ভিডিও তৈরি করার ইচ্ছা আছে। এবং আমার ভিডিওগুলোতে আমি একটা কথা বলি, আমি কিন্তু আপনাদের বড় ভাই হিসাবে ভিডিওগুলো বানাই। আমি কিন্তু আপনাদের অনেক মোটিভেশন দিতে যেয়ে একটু বকাঝকাও করে ফেলি। আপনারা অবশ্যই কিছু মনে করবেন না, কারণ আমি আপনাদের ভালোর জন্য কথাগুলো বলি। যেহেতু আমার 26 বছরের এখানে একটা অভিজ্ঞতা, আমি চাই আমি আপনাদের বড় ভাই। আমি খালি একজন ইউটিউবার না, আমাকে খালি একজন ইউটিউবার হিসাবে আপনারা ট্রিট করবেন না। আমি আপনাদের একজন বড় ভাই। আমি আপনাদের শাসন করব, বকা দেব, আপনাদের ভালো হওয়ার জন্য যেটা হবে সেটা কিন্তু আমি বলতেই থাকব। এই ভিডিওটি ইনফরমেশন শেয়ার পারপাস, এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না। এবং এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের প্রফেশনাল ডিসিশন নেবেন না, কারণ আমি কোনো লাইসেন্সধারী কিংবা অ্যাপ্রুভড কোনো মানুষ নয়, আমার কোনো লাইসেন্সও নাই। সুতরাং এইটা দেখে যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল কিংবা কোনো ডিসিশন নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমি কোনো দায়িত্বভার বহন করব না। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ প্রথমে যেহেতু বলে এসেছি, এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা। আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন, তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে বিভিন্ন জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।